জ্ঞান ফিরে আসতে রনর কাছে সব সত্যি জানিয়ে দিল সরোজিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রণ সরোজিনীর জন্য একটা গ্লাসে করে ওষুধ নিয়ে নেয়। তারপরে ওষুধগুলো নিয়ে সরোজিনীর কাছে যায় আর সরোজিনীর কাছে গিয়ে সরোজিনীকে ওষুধগুলো খাইয়ে দেয় আর বলে, টেম্পারেচার কি কমেছে? তখনই সরোজিনীর মাথায় হাত দিয়ে বলে, না না, মাত্র তো ওষুধ খাওয়ালাম, এত তাড়াতাড়ি কি আর টেম্পারেচার কমে যাবে? না, আমাকে মাপতে হবে, থার্মোমিটারটা কোথায় যেন আছে। তখন এই বলেই সে জ্বর মাপার যন্ত্রটা খুঁজতে থাকে। তারপরে না পেয়ে তখন ডক্টরের কথা মনে পড়ে যে বারবার করে শরীর মুছিয়ে দিলে সেটাতে আরো ভালো কাজ হয়। তখনই রণ বলে, শরীর মুছিয়ে দেব? তারপরে গরম জল করে নিয়ে আসে রণ। এদিকে সরোজিনীর গায়ে হাত দিতে গিয়েও রণর অস্বস্তি হয়, কিন্তু কাউকে ডাক দেয় না। নিজে একা একাই সরোজিনীর শরীর মুছতে থাকে। ওইদিকে দেখা যাবে ডানা কারো ছায়া দেখতে পেয়ে একটা নাইফ হাতে নিচে নেমে আসে আর এসেই বলে, না না, কেউ যদি সরোজিনীর ক্ষতি করতে আসে তাকে তো আমি ছাড়বো না, তাকে আজকে আমি ছাড়বই না। এই বলে ডানা আস্তে আস্তে এগিয়ে আসে আর বলে, ওখানে কে? কে ওখানে? এখন যদি বেরিয়ে নিয়ে আসো তাহলে কিন্তু আমি তোমাকে শেষ করে দেব, যেই হও না কেন। তুমি সরোজিনীর ক্ষতি করতে এসেছো, আমি তোমাকে ক্ষতি করতে দেব না। এই বলেই ছুরিটা নিয়ে এগিয়ে আসলে তখনই বিনু হাতটা ধরে ফেলে আর বিনুকে দেখে তো ডানা তাকিয়ে থাকে। তখনই বিনু ছুরিটা ডানার থেকে হাতে নিয়ে বলে, এই নাইফ দিয়ে কিনা তুমি আমাকে আঘাত করবে? তখন তো ডানা পুরো চমকে যায় আর কিছুই বলে না। তারপরেই বিনু বলে, না, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এই নাইফটা দেখে। কারণ এই নাইফ দিয়ে তুমি আমাকে না, অন্য কাউকেও যদি আঘাত করতে আসতে, সেও কিন্তু হাসতো, তার কিন্তু কিছুই হতো না। তখন তো এই কথা শুনে অবাক হয়ে হাসতে থাকে ডানা। তারপরে বিনু বলে, আচ্ছা, রিপোর্টার দিদির কেউ ক্ষতি করতে পারে সেটা ভেবেই যে তুমি নিচে নেমে এসেছো, সেটার জন্য তোমাকে সত্যি সত্যি অনেক অনেক থ্যাঙ্কস। তুমি যে সাহস দেখিয়ে নিচে নেমে এসেছো সেটাই অনেক। তারপরেই ডানা বলে, কিন্তু আপনি আপনি এখানে কি করছেন? তখন বিনু বলে, আসলে আমার না রিপোর্টার দিদির জন্য অনেক চিন্তা হচ্ছিল, তখন সেই জন্য আমি হসপিটালে ফোন করেছিলাম। আর তারপরে জানতে পারলাম যে তাকে নাকি স্যার এই বাড়িতে নিয়ে এসেছে, তার জন্য এখানে এসেছিলাম, কিন্তু এত রাত হয়ে গেছে তাই আর কাউকে ডিস্টার্ব করতে চাইনি। তখন এই কথা শুনে ডানা বলে, না না, এখন এখন সরোজিনী ভালো আছে। তখনই বিনু বলে, ঠিক আছে তো রিপোর্টার দিদি, জ্ঞান ফিরেছে? তখন ডানা বলে, না, জ্ঞান ফিরেনি, তবে দাদা এখানে সবকিছু ব্যবস্থা করে দিয়েছে। আর আমি জানি ভোর হলেই সরোজিনীর ঠিক জ্ঞান ফিরে আসবে, আর না আসলে না ডক্টর চলে আসবে, আপনি একদম ভাববেন না। তখন বিনু বলে, আমার না খুব চিন্তা হচ্ছে রিপোর্টার দিদির জন্য, তার জন্যই তো এখানে চলে এসেছিলাম। তখনই ডানা খুব খুশি হয় আর বলে, আপনার মতো লোক না আমি খুব কম দেখেছি। সত্যি, আপনি সরোজিনীর জন্য এত ভাবেন, রক্ত দেওয়ার জন্য ছুটে আসলেন, আবার ওর কিছু হয়েছে কিনা, ওর জ্ঞান ফিরেছে কিনা সেটা জানার জন্য ছুটে আসলেন। আপনি কি এরকমই? তখনই বিনু বলে ওঠে, আচ্ছা, আপনার দাদা আপনি যদি অসুস্থ হতেন তাহলে তো এরকমটাই করতো, তাই না? তখন এই কথা শুনে ডানা বলে, মানে আপনি কি সরোজিনীকে নিজের বোন ভাবেন নাকি? তখন তো এই কথা শুনে বিনু চমকে যায়। ওইদিকে দেখা যাবে রণ সরোজিনীর শরীর মুছিয়ে দিতে থাকে আর নিজে অন্যদিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সরোজিনীকে একটা শার্ট পরিয়ে দেয় রণ। ওইদিকে দেখা যাবে বিনু মনে মনে বলে, না না, এটা আমি কি বলে ফেললাম, এখনো তো আমি জানি না যে এই রিপোর্টার দিদি আমার হারিয়ে যাওয়া বোন কিনা, সরোজ কিনা। আমার রিপোর্টার দিদির সঙ্গে কথা বলতে হবে, আমাকে সত্যিটা জানতে হবে, না হলে কিচ্ছু বলতে পারছি না। কিন্তু আমার বোন যদি নাই হবে তাহলে আমার এত মনের টান কেন আসছে? সেদিন আমাদের যখন বস্তিতে বাঁচাতে গেল তখনই আমার এই রিপোর্টার দিদির জন্য অদ্ভুত একটা টান ফিল করেছি, যেটা আমি মিনুর জন্য করি। তাহলে রিপোর্টার দিদি অসুস্থ বলে আমারই বা এত কষ্ট কেন হচ্ছে? কেন কষ্ট হচ্ছে? না না, আমার বোন, হয়তোবা এই রিপোর্টার দিদি আমার বোন, হারিয়ে যাওয়া বোন, এটা আমাকে জানতেই হবে আমাকে। তখনই ডানা বলে, আচ্ছা, আপনাকে কি আমি ভুল কোনো প্রশ্ন করে ফেললাম? তখন বিনু বলে, না না, আপনি একদম ঠিক বলেছেন। আসলে কেউ কারোর জন্য এরকম করলে এরকম প্রশ্ন আসতেই পারে, তাই না? তখন ডানা বলে, না, আপনি না আসলেই অন্যরকম। তখনই বিনু বলে, আচ্ছা, রিপোর্টার দিদি জ্ঞান ফিরে আসলে আমাকে জানাবেন তো? তখন ডানা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেবো আপনাকে, চিন্তা করবেন না, আপনার মোবাইল নাম্বারটা। তখনই বিনু নিজের মোবাইল নাম্বারটা দেয় ডানাকে। তারপর চলে যেতে লাগলেই ডানা বিনুকে আবারও গালে একটা চুমু দেয়। তখন তো এই কাণ্ড দেখে বিনু চমকে যায় আর বলে, এটা কি? তখন ডানা বলে, এটা হলো ট্রু লাভ। তখন বিনু বলে, দূর, কি পাগলামো। এই বলে বিনু সেখান থেকে চলে যায়। ওইদিকে ডানা হাসতে থাকে আর বলে, সরোজিনী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার জন্য এই বিনুর নাম্বারটা আমি পেলাম। তুমি সুস্থ হয়ে গেলে না, তুমি একটা ট্রিট পাওনা আছো।
আর সত্যি এই বিনু অসাধারণ একটা মানুষ। সত্যি সত্যি তাকে সত্যি সত্যি ভালোবাসা যায়। ওইদিকে বিনু হেঁটে হেঁটে যাচ্ছিল, তখনই বিনু কিছুর একটা শব্দ শুনতে পায়। আর জানালার দিকে তাকালেই দেখতে পায় যে পাগলের মতো রাগিনী ম্যাডাম এদিক ওদিক সব জিনিসপত্র ছুটছে। তখন রতন বলে, দিদি নিজেকে সামলা, এরকম করিস না। তখনই রাগিনী ম্যাডাম বলে, না না, কি করে সামলাবো বল তুই রাতুল, কি করে? আমার সব সব পাতা ফাঁদগুলো নষ্ট হয়ে গেল, সব রাস্তাগুলো বন্ধ হয়ে গেল, কি করব আমি? একবার দুইবার কি আমি চেষ্টা করেছি? না না, বারবার করে দেখছি সব প্ল্যান গুলো ভেস্তে যাচ্ছে, সবকিছু সবকিছু ভেস্তে যাচ্ছে, কিচ্ছু করতে পারছি না। তখনই এই সব কথাগুলো বিনু বারান্দায় দাঁড়িয়ে শুনতে থাকে। তারপরে রাতুল বলে, আচ্ছা দিদি, তুই মাথাটা ঠান্ডা কর না, এরকম করিস না। চেষ্টা তো করেছি, আমিও তো চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে আমি যদি ফেল করি তাহলে কি করব? আবার চেষ্টা করব, তুই চিন্তা করিস না। তখন রাগিনী বলে, চেষ্টা করে কি হবে? সবই তো শেষ হয়ে গেল। এবার কবর খুঁড়ে যদি আবার সেই পুরনো সত্যিটা বেরিয়ে আসে, তাহলে আমি কিছুতেই কিছুতেই নিজেকে সামলাতে পারবো না, কিছুতেই না। আমার এত বছরের কেরিয়ার, এত বছরের সবকিছু শেষ হয়ে যাবে। না না, আমি দেখতে পাচ্ছি যে আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমি এটা কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। ওকে আমি কিছুতে বাঁচতে দেবো না, কিছুতেই না। ওকে আমি কিছুতেই আমি আমার পুরনো সব অতীত বের করতে দেব না আমি। তখনই এই কথাগুলো সবকিছু শুনতে পায় বিনু। তখন রাগিনী বলে, কিছু একটা কর, না হলে কিন্তু আমি কিছুতেই স্থির থাকবো না। এ বলে রাগিনী সেখান থেকে চলে যায়। ওইদিকে রাতুল সবকিছু চলতে থাকে। তখনই সেখান থেকে বিনু সরে গেলে একটা শব্দ শুনতে পায়। আর রাতুল বলে, ওখানে কে? এই বলে জানালায় থেকে উকি দেয়, কিন্তু কাউকে দেখতে পায় না। তখনই রাতুল সেখান থেকে সরে তারপরে নিচে যায়, কিন্তু সেখানে গিয়েও কাউকে দেখতে পায় না। ওইদিকে বিনু লুকিয়ে পড়ে গাছের আড়ালে। তারপরে রাতুল সেখান থেকে খুঁজতে যায় আর খুঁজে খুঁজে দেখতে থাকে যে কেউ আছে কিনা, কিন্তু কাউকে দেখতে পায় না। তখন গাছের আড়ালে বিনু দাঁড়িয়ে আছে। তখন রাতুল বলে, কি যে হচ্ছে না, আমি কিছু বুঝতে পারছি না। দিদির কাছে ঝাড় খাচ্ছি, আবার এদিকে এসে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি, পাগল হয়ে যাব মনে হয়। এই বলে রাতুল ভিতরে চলে যায়। ওইদিকে বিনু মনে মনে বলে, না না, ওনারা কি নিয়ে কথা বলছিল, কার উপর বারবার অ্যাটাক করার কথা বলছিল? আমার মনে হচ্ছে রিপোর্টার দিদির এর সঙ্গে কোনো না কোনো লিঙ্ক থাকতে পারে। ওইদিকে রণ সরোজকে নিজের পায়ের মধ্যে নিয়ে ঘুম পাড়াতে থাকে। তখনই রণ বলে, আমি জানি আপনার ঘুম ভাঙলে আপনি অনেক প্রশ্ন করবেন আমাকে। আমারও না আপনাকে করার মতো অনেক প্রশ্ন আছে। আপনি কি সত্যিই কোনো শত্রু বানিয়ে ফেলেছেন, যে কিনা আপনাকে মেরে ফেলার জন্য বারবার আপনার উপর অ্যাটাক করছে? কিন্তু কে সে শত্রু যে চায় না আপনি বেঁচে থাকেন? কে কে আপনাকে মারার জন্য এরকম ভাবে মরিয়া হয়ে গেছে? ওইদিকে দেখা যাবে সরোজিনী ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে যে রণর উপর কেউ অ্যাটাক করতে এসেছে, রণকে কেউ মারতে এসেছে। তখনই সরোজিনী ঘুমের মধ্যে বলতে থাকে, মিস্টার চ্যাটার্জি আপনি ঠিক আছেন তো, মিস্টার চ্যাটার্জি? তখনই রণ বলে, সরোজিনী আমি ঠিক আছি, দেখুন আমি ঠিক আছি। তখনই সরোজিনী উঠে বসে পড়ে। এদিকে রণ সরোজিনীকে বলে, কি হয়েছে আপনার, কি হয়েছে? তখন সরোজিনী রণর দিকে তাকায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।